গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৮১। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দিয়ে হামাসের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার গুঞ্জন, প্রত্যাখ্যান তেল আবিবের। পরমাণু কর্মসূচি ইস্যুতে আলোচনা ব্যর্থ হলেও টিকে থাকবে ইরান, মন্তব্য পেজেশকিয়ানের। ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস অভিযানে নামতে প্রস্তুত তেহরান। নতুন করে ইউক্রেন আক্রমণে প্রস্তুত রাশিয়া, গোয়েন্দা তথ্যের বরাতে দাবি জেলেনস্কির। কিয়েভকে সহযোগিতায় একযোগে হাত বাড়িয়ে দিচ্ছে ইউরোপ। লিভারপুলের ইপিএল শিরোপা প্যারেডে গাড়ি চাপা হাজারো মানুষের উদযাপনে মুহূর্তেই নেমে আসে আতঙ্ক। আহত অন্তত ২৭, শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিক আটক। এবং আঞ্চলিক শান্তির জন্য ভারতের সঙ্গে সংলাপে আগ্রহ প্রকাশ শাহবাজ শরীফের। নয়াদিল্লির সামরিক শক্তির কাছে হার মেনে আলোচনায় রাজি ইসলামাবাদ, দাবি জয়শঙ্করের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে মিয়াফরোজা মৌটুসী। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির গুঞ্জনের মধ্যেও গাজায় চলছে বর্বর হামলা। স্থানীয় সময় সোমবার সকাল থেকে উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে অন্তত ৮১ ফিলিস্তিনির। এর মধ্যে নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, হামাসের কাছে থাকা জীবিত অথবা মৃত জিম্মিদের যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনা হবে। গাজায় নিহতের সংখ্যা ও ধ্বংসের পরিমাণ ক্রমেই বাড়ছে। স্থানীয় সময় সোমবার সকাল থেকে উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। থেমে নেই হামাসও। সামরিক শাখা কাসেম ব্রিগেডস জানায়, গাজা সিটির সুজা এলাকায় তারা ইসরায়েলি ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, হামাসের কাছে থাকা জীবিত অথবা মৃত জিম্মিদের দেশে ফেরত আনা হবে। যদিও যুদ্ধবিরতির কোনো শর্ত মানার ইচ্ছা তিনি দেখাননি। এতে নেতানিয়াহুর যুদ্ধ কৌশল নিয়ে দেশের ভেতর ও আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পও নেতানিয়াহুকে পরাজিত মনে করেন। হামাসকে ঠেকাতে নেতানিয়াহুর ব্যর্থতার কারণে ট্রাম্প এখন দূরত্ব বজায় রেখেছেন। এদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কোস্তা ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলকে গাজা থেকে অবরোধ তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ। আবারও ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস অভিযানে নামতে প্রস্তুত ইরান। দেশটির সামরিক বাহিনীর প্রধান জানান, ইসরায়েল যদি আবার কোনো ধৃষ্টতা দেখায় তবে আগের মতোই ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত তেহরান। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনার মধ্যেই ফাঁস হয় ইসরায়েলের গোপন পরিকল্পনা। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এরই জেরে স্থানীয় সময় সোমবার এক সামরিক অনুষ্ঠানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, ইসরায়েল অতটাও শক্তিশালী নয় যে ইরানের মর্যাদায় আঘাত করতে পারে। আর ইরান এমন এক শক্তি যারা চাইলে ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকদের ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। ইসরায়েলি নেতাদের শিশু হত্যাকারী এবং মূর্খ আখ্যা দিয়ে আব্দুর রহিম বলেন, ইসরায়েল যদি আবার ট্রু প্রমিস অভিযানের স্বাদ পেতে চায় তবে ইরান সম্পূর্ণ প্রস্তুত। গত বছর ট্রু প্রমিস ১ ও ২ অভিযানে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় হামলা চালায়। দেশটির দাবি, তখন ইরানের মোট সামরিক শক্তির মাত্র ১/১ ব্যবহার করা হয়েছিল। নাদিম মারজান, সময় সংবাদ। নতুন করে ইউক্রেনে আক্রমণের জন্য প্রস্তুত রাশিয়া। স্থানীয় সময় সোমবার নিজ দেশের গোয়েন্দা তথ্যের বরাতে একথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এই অবস্থার মধ্যে ইউক্রেনকে একযোগে সহায়তায় হাত বাড়িয়ে দিচ্ছে ইউরোপ, যেটি রাশিয়ার জন্য এক ধরনের সতর্কতা বলে উল্লেখ করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্প অতিরিক্ত আবেগ দেখাচ্ছেন। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানালেন, রাশিয়া নতুন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী মস্কো শান্তি আলোচনায় মোটেও আগ্রহী নয়, বরং যুদ্ধ জোরদার করার পরিকল্পনা করছে। জেলেনস্কি পশ্চিমা শক্তিগুলোকে রাশিয়ার ওপর যৌথ ও কঠোর চাপ প্রয়োগের আহ্বান জানান।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন ইউক্রেন শান্তি চুক্তির জন্য আলোচনায় প্রস্তুত। পুতিনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা এই ইঙ্গিত দেয় যে রাশিয়া এখনও শান্তিতে ইচ্ছুক নয়। তবে ইউরোপ একযোগে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এবং এই বার্তাটি রাশিয়ার জন্য একটি সতর্কতা। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন মাইক্রোসফট ও জুমের মতো বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলোকে রাশিয়ায় সীমিত করা উচিত, কারণ তারা রাশিয়ার বিরুদ্ধে কাজ করছে। এ সময় তিনি দেশীয় সফটওয়্যার কোম্পানির উন্নয়নে গুরুত্বারোপ করেন। একই দিনে পুতিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে ক্রেমলিনে স্বাগত জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও ইউক্রেন ইস্যুতে আলোচনা করেন। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাজ্যে লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপন করতে হাজারো মানুষ যখন রাস্তায়, তখন হঠাৎ একটি গাড়ি উঠে পড়ে জনতার ভিড়ে। এতে আহত হয়েছেন অন্তত 27 জন। মুহূর্তেই বিজয় উল্লাসে নেমে আসে আতঙ্ক। এ ঘটনায় শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে আটক করেছে পুলিশ, তবে তিনি গাড়ি চালক কিনা তা স্পষ্ট নয়। হাজারো মানুষের উল্লাস মুখর ভিড়ে চলছিল লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপন। লাল জার্সি আর উল্লাসে ভরে উঠেছিল লিভারপুলের রাস্তা। শহর জুড়ে ছিল পতাকার ঢেউ আর জয়ধ্বনি। হঠাৎই একটি গাড়ি ছুটে এসে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। মুহূর্তেই উৎসব রূপ নেয় আতঙ্কে। স্থানীয় অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে এই ঘটনায় 4 শিশুসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এক শিশুসহ 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে আটক করা হয়েছে 53 বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে, যিনি গাড়িটির চালক বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা না করলেও তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। আহতদের গভীর সমবেদনা জানিয়েছে লিভারপুল ফুটবল ক্লাব। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে ভয়াবহ বলে মন্তব্য করেছেন এবং দ্রুত সাড়া দেয়ায় জরুরি সেবা বিভাগের প্রশংসা করেছেন। শহর জুড়ে এখন শোক আর সহমর্মিতার আবহ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় আজ রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। যাচ্ছি তার কাছে। এটিএম আজহারের যে আপিলের রায়টি সেটি আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 1 নম্বর কার্যতালিকায় 1 নম্বরে রাখা হচ্ছে। তো সেই হিসাবে যেটি ধারণা করা হচ্ছে যে হয়তোবা যে খুব অল্প সময়ের মধ্যেই জানা যাবে যে রায় কি হতে যাচ্ছে। তবে এরই মধ্যে আমরা যেটি দেখেছি যে জামায়াতের কেন্দ্রীয় নেতারা এবং এটিএম আজহারের আইনজীবীরা তারা কিন্তু এরই মধ্যে আদালত অঙ্গনে প্রবেশ করেছেন। এবং যদি আপনাদেরকে জানাতে চাই, জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির সহ জামাতের অনেক নেতাই কিন্তু এই আদালতে এসে উচ্চ আদালতে এসেছেন, সর্বোচ্চ আদালতে এসেছেন। এবং যদি আমরা বলতে চাই যে তার যে আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু অল্প কিছু সময় আগে তারা এজলাসে প্রবেশ করেছেন। তো জামাতের নেতারা এবং এটিএম আজহারের যে আইনজীবীরা তারা আসলে যেটি প্রত্যাশা করছেন যে এই আজকের রায়ে এটিএম আজহারুল ইসলাম তিনি খালাস পাবেন। এবং সেই জায়গাতে এটিএম আজহারের আইনজীবীরা যে বিষয়টি তারা তুলে ধরছেন সেটি হলো যে বিভিন্ন যে সাক্ষীদের যে বিষয়গুলো, সেই সাক্ষীদের যে যথার্থতা কিংবা তাদের যে সঠিকতা সেগুলো নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং সেখানে তারা তাদের যে যুক্তি তর্কের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো তারা সামনে বেশ জোরালোভাবে তুলে ধরেছিলেন। যে তার যে সাক্ষীরা যে ধরনের সাক্ষ্য দিয়েছিলেন সেখানে যেমন তাদের সাক্ষীদের বক্তব্যে গরমিল রয়েছে, ঠিক একইভাবে সাক্ষীরা কতটা যথার্থতা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে যে প্রশ্ন ছিল। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে এইরকম একটি পর্যায়ে অর্থাৎ মানে রিভিউ পর্যায়ে গিয়ে ফের আবার আপিল শুনানিতে ফিরে আসা বা সেটাই কিন্তু বা আপিলের অনুমতি পাওয়া সেটি কিন্তু বাংলাদেশের যে আদালতের ইতিহাসে এটি কিন্তু বলা যায় যে এক প্রকার নজিরবিহীন একটি ঘটনা। তো সেই এই রায়টি অর্থাৎ এটিএম আজহারুল ইসলামকে প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর মানবতা বিরোধী অপরাধে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তারপরে যে রায়টি পরবর্তীতে মানে উচ্চ আদালতেও বহাল থাকে, তারপরে যে রিভিউ শুনানির পরিপ্রেক্ষিতে তারপর আবার আপিলের
অনুমতি পাওয়া, এই নানা ধরনের যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে তারই আজকে আসলে যে সমাপ্তি ঘটতে যাচ্ছে। আপিল বিভাগের কী রায় ঘোষণা করেন তার উপর। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে। আঞ্চলিক শান্তির জন্য ভারতের সঙ্গে সংলাপের আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় সোমবার ইরান সফরে গিয়ে তিনি বলেন, কাশ্মীর সহ সব ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান, তবে আক্রমণ হলে কঠিন জবাবের হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতের সামরিক শক্তির সামনে হার মেনে পাকিস্তান এখন আলোচনায় রাজি হয়েছে। তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, তার দেশ আলোচনায় আগ্রহী, কারণ শান্তি চায় পাকিস্তান। কাশ্মীর সহ সব দ্বন্দ্ব মেটাতে সংলাপই একমাত্র পথ বলে উল্লেখ করেন তিনি। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানকে ইরান সমর্থন জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহবাজ। বলেন, ইরানের সহমর্মিতা এবং মধ্যস্থতার প্রস্তাবই শান্তির বার্তা দেয়। ইরানের শান্তিপূর্ণ কর্মসূচিকে ইসলামাবাদ সমর্থন করবে বলেও জানান শাহবাজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, আঞ্চলিক অগ্রগতির জন্য পাকিস্তান ইরান সম্পর্ক আরও জোরদার করতে হবে। দুই দেশের মধ্যে বাণিজ্য $3 বিলিয়ন থেকে বাড়িয়ে $10 বিলিয়ন নেয়ার ঘোষণা দেন তিনি। এ সময় বিশেষ গুরুত্ব দেন বেলুচিস্তান সিস্তান সংযোগকে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও সাক্ষাৎ করেন শাহবাজ। আলোচনায় আসে ভারতের আধিপত্যবাদ, কাশ্মীর, ফিলিস্তিন সংকট ও আঞ্চলিক শান্তি। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ভারত, আর পাকিস্তান দিয়েছে পরিমিত ও মানবিক প্রতিক্রিয়া। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তান আলোচনায় রাজি হয়েছে ভারতের সামরিক শক্তির সামনে হার মেনে। সুতরাং কৃতিত্ব যুক্তরাষ্ট্রের নয়, বরং ভারতের সেনাবাহিনীর প্রাপ্য। জয়শঙ্কর আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে ভারত। যেখানে সন্ত্রাসী আছে সেখানেই আঘাত করা হবে, তা যদি পাকিস্তানে থাকে সেখানেও। আতঙ্কবাদকে খিলাফ জিরো টলারেন্স কি হ্যায়। সন্ত্রাসবাদ দমন নিয়ে কথা বলেছেন নরেন্দ্র মোদীও। গুজরাটের এক সভায় বলেন, ভারতের নীতি হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা। মানবতা কি রক্ষা। নাদিম মারজান, সময় সংবাদ। পবিত্র হজ মৌসুমকে ঘিরে নজিরবিহীন প্রস্তুতির কথা জানিয়েছে সৌদি আরব। দেশটির তথ্যমন্ত্রী আবদুল্লাহ আল ওয়াহ বলেছেন, এবার হজ পালন আরও নিরাপদ, প্রযুক্তি নির্ভর ও সুশৃঙ্খল করতে সর্বোচ্চ চেষ্টা করছে সৌদি সরকার। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। সৌদি সরকার জানিয়েছে, পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত 10 লাখের বেশি হজযাত্রী দেশটিতে প্রবেশ করেছেন। এর মধ্যে প্রায় 2.5 লাখ এসেছেন মক্কা রোড ইনিশিয়েটিভ এর আওতায়। এই প্রক্রিয়ায় কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই মুসল্লিদের ভিসা ব্যবস্থাপনা সহ সকল কার্যক্রম ও সৌদি আরব গমন সহজ হচ্ছে। হজযাত্রীদের সেবা দিতে এর মধ্যে 177টি আবাসন হল প্রস্তুত করা হয়েছে। হজযাত্রীদের প্রয়োজনীয়তা ও সমস্যার তদারকি করার জন্য চালু করা হয়েছে অত্যাধুনিক অপারেশন রুম। পাশাপাশি হজ ব্যবস্থাপনায় এবার যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি। নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে প্রতিদিন চালানো হচ্ছে পানির গুণগত মান পরীক্ষা। মোতায়েন করা হয়েছে 25,000 স্বেচ্ছাসেবক। সৌদি আরবের তথ্যমন্ত্রী আবদুল্লাহ আল সাওহাহ জানান, অন্যদের ভোগান্তির কারণ হবে এমন কোনো অননুমোদিত হজযাত্রীকে এবছর বরদাস্ত করা হবে না। ভিশন 2030 এর লক্ষ্য অনুযায়ী বিভিন্ন সেবা খাতের সমন্বয়ে কাজ করছে হজ ও ওমরা মন্ত্রণালয়, যাতে সকল হজযাত্রী ইতিহাসের সেরা ও নিরাপদ হজ পালনের অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন। সৌদি সরকারের এসব উদ্যোগ হজযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি বছর বাংলাদেশ থেকে 87,100 জন মুসল্লি হজ পালন করবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা বইমেলা। স্থানীয় সময় রোববার ছিল তৃতীয় দিন। লেখক, পাঠক, প্রকাশক ও সংস্কৃতি প্রেমীদের সরব উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
তরুণ লেখক সাদাত হোসেন পাঠকের ভিড়ে দিচ্ছেন অটোগ্রাফ, কেউ বই কিনছেন, কেউ ছবি তুলছেন লেখকের সঙ্গে। নিউ ইয়র্কে 34তম আন্তর্জাতিক বাংলা বইমেলার তৃতীয় দিনও ছিল এমন জমজমাট। এদিন কবি জসিমউদ্দিন মঞ্চে অনুষ্ঠিত হয় একাধিক বইয়ের মোড়ক উন্মোচন। এই বইমেলার আজকে যদি আপনি তৃতীয় দিন মনে করেন, সব দিক থেকে আজকে সার্থক দিন অতিবাহিত হয়েছে। এটাকে এগিয়ে নিয়ে যাই, আজ এইবারের যে সফলতা আমাদেরকে প্রচন্ড উৎসাহ দিচ্ছে। জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের মূল মঞ্চে এবার শ্রদ্ধা জানানো হয় সদ্য প্রয়াত নাট্য ব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেনকে। দিনভর চলে আড্ডা, পাঠচক্র আর সাহিত্য আলোচনা। দুই তরুণ লেখক সাদাত হোসেন ও পারমিতা হিমের কথোপকথন মুগ্ধ করে দর্শকদের। পাশাপাশি 21শে চেতনা পরিষদের প্রদর্শনীতে তুলে ধরা হয় ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট। 21শের বইমেলার যে অপূর্ণ স্বাদ সেটা এখানে খুঁজে দেওয়ার চেষ্টা করে। প্রতি বছরই সৌভাগ্যক্রমে যে আমার একটি করে বই প্রকাশিত হয়েছে, তো এবছর আমার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, অফেরতযোগ্য দীর্ঘশ্বাস। এবছর আমরা আশা করি গতবার তুলনায় এবং বইয়ের অব্যাহত থাকার পরেও এবছর যে বইমেলার যে আমরা সফলতা আমি মনে করি এটা সম্ভব হয়েছে। এক পর্যায়ে মঞ্চে আসেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী মুন্না। তার কণ্ঠে বিমোহিত হন প্রবাসী বাঙালিরা। আয়োজকরা জানিয়েছেন শেষ দিনে থাকবে শিশু কিশোরদের নিয়ে বিশেষ আয়োজন। প্রবাসে বাংলা ভাষা আর সংস্কৃতির অনন্য এক উৎসব নিউ ইয়র্ক বইমেলা শুধু বইয়ের নয়, বাঙালিয়ানার এক সেতু বন্ধনও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরিতে আবারও ভয়াবহ অগ্নুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার বিকেলে শুরু হয় লাভার প্রবল উৎগীরণ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে উত্তরের দিক থেকে লাভা 1000 ফুটেরও বেশি উপরে উঠতে দেখা যায়। এরপর দক্ষিণ দিক থেকেও দেখা যায় লাভার ঝর্ণা। গত বছরের 23 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আগ্নেয়গিরির এটি ছিল 23তম অগ্নুৎপাত। এর আগের অগ্নুৎপাতগুলো একদিন বা তার কম সময় স্থায়ী ছিল। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও 81। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দিয়ে হামাসের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার গুঞ্জন প্রত্যাখ্যান তেল আবিবের। লিভারপুলের EPL শিরোপা প্যারেডে গাড়ি চাপা, হাজারো মানুষের উদযাপনে মুহূর্তেই নেমে আসে আতঙ্ক। আহত অন্তত 27, শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিক আটক। এবং আঞ্চলিক শান্তির জন্য ভারতের সঙ্গে সংলাপে আগ্রহ প্রকাশ শাহবাজ শরীফের। নয়াদিল্লির সামরিক শক্তির কাছে হার মেনে আলোচনায় রাজি ইসলামাবাদ, দাবি জয়শঙ্করের। এ ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গেই থাকুন সময়ের।